আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টিগ্রেশনের চ্যাপ্টার 10.3 করব। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন্টিগ্রেশনের চ্যাপ্টার 10.3 অন্যতম ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারে আমাদের বেসিক্যালি আগের যে ফর্মুলাগুলো, মানে আমরা ইন্টিগ্রেশনের শুরুতে যে ফর্মুলাগুলো শিখেছিলাম সেগুলো তো সব ফর্মুলা লাগবেই, পাশাপাশি আমাদের নতুন আরও কিছু ফর্মুলা লাগবে, নতুন আরও 8-9টা ইম্পর্টেন্ট ফর্মুলা লাগবে। সো সেই ফর্মুলাগুলো আমি আগে দেখিয়ে নিচ্ছি, দেন আমরা চ্যাপ্টারের ম্যাথ শুরু করব। দেখো, ইন্টিগ্রেশন tan x dx। তো tan x dx দেখেই অনেকেই প্রথমেই অবাক হয়, ভাইয়া tan x এর ইন্টিগ্রেশন তো পারি, বা tan x এর ফর্মুলা তো আগে শিখছি। না, ওইটা tan x এর ফর্মুলা শিখি নাই। যেটা ফর্মুলা শিখছিলাম সেটা হচ্ছে sec স্কোয়ার x dx, যেটাকে ইন্টিগ্রেট করলে আমরা tan x পেতাম, বাট tan x এর ফর্মুলা কিন্তু আমরা জানি না। সো আমরা এখন tan x এর ফর্মুলা বের করব। tan x কে আমরা লিখতে পারি sin x বাই cos x। তো sin x বাই cos x লিখলে আমরা যদি cos x কে z ধরি, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এমন কিছুকে আমরা z ধরবো যাতে dz ইকুয়াল dx ইন্টু সামথিং পাই, সো দ্যাট আমার ফাংশনটা ছোট হয়। সো আমি cos x কে যদি z ধরি, তাহলে আমি মাইনাস sin x dx পাবো। তো মাইনাস তো আমার ব্যালেন্স করা কোনো ব্যাপার না, বাট cos x কে z ধরলে আমি sin x dx টা মিলাতে পারবো। সো আমরা cos x কে z ধরবো। cos x ইকুয়াল যদি আমি z ধরি, তাহলে আমার কি আসতেছে, মাইনাস sin x dx ইকুয়াল dz। সো আমি sin x dx কে লিখতে পারবো কি, মাইনাস dz। সো sin x dx কে আমি মাইনাস dz লিখবো, আর cos x কে তো z ধরলাম, সো এটা চলে আসতেছে মাইনাস ইন্টিগ্রেশন dz বাই z। দেন মাইনাস ইন্টিগ্রেশন dz বাই z, আমার এটা আসতেছে মাইনাস লন z প্লাস c, যেহেতু 1/x dx হচ্ছে লন x, সো মাইনাস লন z প্লাস c। এখন যে z এর জায়গায় জাস্ট cos x টা বসাই দিব, মাইনাস লন cos x প্লাস c। এরপরে দেখো মাইনাস লন cos x প্লাস সি। দেন এই মাইনাসটাকে আমি লনের আগে যেহেতু মাইনাস আছে, এটাকে cos x এর উপরে উঠাই দিতে পারি। সো লন cos x টু দি পাওয়ার মাইনাস 1 এভাবে লিখতে পারি। দেন লন 1/cos x হবে, যেহেতু cos x টু দি পাওয়ার মাইনাস 1, ওটা হবে লন 1/cos x। দেন 1/cos x কে বলতে পারি sec x। জাস্ট এই মাইনাসটাকে সরায় পজিটিভ আনার জন্য আমরা লন sec x এ নিয়ে গেলাম। সো tan x এর ইন্টিগ্রেশন হবে লন sec x প্লাস সি। এরপরে দেখো ইন্টিগ্রেশন cot x dx। সো tan x এর মতোই এই ওয়েতেই আমরা বের করতে পারবো। সো আমি আর দেখালাম না, ইন্টিগ্রেশন cot x dx টা আসবে আমাদের মাইনাস লন cosec x প্লাস সি। আগের ফর্মুলাগুলো যদি চিন্তা করো, sec স্কোয়ার x tan x, cosec স্কোয়ার x মাইনাস cot x। তো সিমিলারলি এখানেও tan x এর জন্য আমার পজিটিভ ভ্যালু আসলো লন sec x প্লাস সি, মানে পজিটিভ ফর্মুলাটাই রাখলাম, আর cot x এর জন্য মাইনাস লন cosec x প্লাস সি। এরপরে দেখো ইন্টিগ্রেশন sec x dx। তো sec x dx এর ফর্মুলাও কিন্তু আমরা জানতাম না, আমরা sec x tan x এর ফর্মুলা জানতাম, দ্যাট ওয়াজ sec x। তো এখন ইন্টিগ্রেশন sec x dx। sec x কে লিখতে পারি ইন্টিগ্রেশন 1/cos x। সো জাস্ট উল্টা করলাম 1/cos x। এখন cos x কে আমরা লিখতে পারি sin π/2 প্লাস x। সেকেন্ড কোয়াড্রেন্টে sin π/2 প্লাস x, এইভাবে আমরা লিখতে পারি cos x কে। এটা করার কারণ হচ্ছে cos x কে সাইনে নিয়ে গেলাম, এখন sin π/2 প্লাস x, এটাকে sin 2 ইন্টু সামথিং চিন্তা করব, তাহলে আমরা 2 sin x cos x এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। একটু সিম্পলিফাই করে নিলাম। তো এখন তো আমাদের যেহেতু সাইন আর কজ আছে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, বাট ইন্টিগ্রেশন করার জন্য অবশ্যই এখানে কোনো একটা জেড ধরতে হবে। তো জেড ধরলে আমার এমন কিছু আসতে হবে ডিএক্স এর সাথে কিছু একটা যাতে গুণাকারে থাকে। তো আমার উপরে আছে শুধু 1 dx, তো শুধু 1 dx দিয়ে হবে না। আমি যেটা করব, আমরা হচ্ছে উপরে এবং নিচে লব ও হরকে cos স্কোয়ার π/4 প্লাস x/2 দ্বারা ভাগ করব। লব এবং হরকে cos স্কোয়ার π/4 প্লাস x/2 দ্বারা ভাগ করলে যে সুবিধাটা হবে, আমার উপরে 1/cos স্কোয়ার দ্যাট ইজ sec স্কোয়ার আসবে, আর এখানে sin বাই cos tan আসবে, আর এই cos কেটে যাবে। সো আমার tan আসলে যে সুবিধাটা হয়, আমি tan x কে z ধরতে পারি। দেন দেখো, উপরে যদি আমি cos স্কোয়ার এই π/4 প্লাস x/2 দ্বারা ভাগ করি, তাহলে আসে sec স্কোয়ার π/4 প্লাস x/2, আর নিচে sin π/4 প্লাস x/2, এটা হয়ে গেল tan π/4 প্লাস x/2। মানে আমার যেহেতু cos স্কোয়ার আছে, সো একটা cos এখানে ভাগ হলো tan π/4 প্লাস x/2, আরেকটা cos কেটে গেল, সো এখানে 2 তো থাকতেছে। এখন যে সুবিধাটা হলো সেটা হচ্ছে আমি tan π/4 প্লাস x/2 কে z ধরলে উপরেরটা পেতে পারি। দেন দেখো, tan π/4 প্লাস x/2 কে যদি z ধরি, তাহলে আসতেছে sec স্কোয়ার π/4 প্লাস x/2। এরপরে ভিতরেরটা যেহেতু x না, সো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে π/4 কে ডিফারেন্সিয়েট করলে 0, আর x/2 কে ডিফারেন্সিয়েট করলে হাফ, সো হাফ আসলো ইন্টু dx ইকুয়াল dz। সো আমার এইখানে খেয়াল করো, এখানে কিন্তু 1/2 দ্যাট ইজ হাফ আছে। সো হাফ যেহেতু আছে, সো হাফ ইন্টু sec স্কোয়ার π/4 প্লাস x/2 dx ইকুয়াল dz। সো আমি সিম্পলি উপরে জাস্ট dz বসাই দিলাম, আর নিচে তো আমার z ছিল tan π/4 প্লাস x/2, দ্যাট ইজ ইন্টিগ্রেশন dz বাই z। সো এটা এখন আসবে লন z প্লাস c।
দেন জেডের জায়গায় যদি আমরা এই মানটা বসাই দিই tan π/4 প্লাস x/2, সো আমার আসতেছে ln tan π/4 প্লাস x/2। তাহলে আমাদের sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ln tan π/4 প্লাস x/2 প্লাস c। একটু বড়, মনে রাখতে হবে। সিমিলারলি ইন্টিগ্রেশন cosec x dx, এটাও এই ওয়েতেই বের করা যাবে, বইয়ে আছে। এটা আসবে ln tan x/2 প্লাস c। এরপরে দেখো ইন্টিগ্রেশন sec x dx এর আরেকটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হলো যে sec x কে রেখে, মানে sec x থাকলো উপরে আর নিচে, আমি যদি sec x প্লাস tan x দ্বারা গুণ করে দেই, লব হরকে sec x প্লাস tan x দ্বারা যদি গুণ করি তাহলে তো আমার কোনো সমস্যা নাই। বাট এটা যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে নিচে দেখো sec x প্লাস tan x, তাহলে উপরে গুণ করলে কি আসতেছে sec স্কোয়ার x প্লাস sec x tan x। তো দেখো sec x প্লাস tan x, নিচেরটাকে যদি আমি z ধরি তাহলে উপরেরটা পাবো। দেখো sec x কে sec x প্লাস tan x কে z ধরলে sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার x। সো নিচেরটাকে আমরা z ধরতে পারি। আরেকটা ফর্মুলা আগের দিন 10.2 এর ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যদি কোনো একটা ফাংশন নিচে থাকে f of x আর তার ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায়, সো নিচেরটা ডেরিভেটিভ যদি উপরেরটা হয়, তাহলে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা হবে হচ্ছে ln f of x প্লাস c। তাহলে এখানে দেখো sec x প্লাস tan x, সো sec x প্লাস tan x কে ডিফারেন্সিয়েট করলে আমি উপরের অংশটুকু পাচ্ছি। সো এই ভগ্নাংশের উপরের অংশটুকু আমি পাচ্ছি sec x প্লাস tan x কে ডিফারেন্সিয়েট করলে। সো আমার ln ফর্মুলা হবে ln sec x প্লাস tan x। তাহলে আমার sec x এর ফর্মুলা দুইটা, একটা ln sec x প্লাস tan x আর একটা ln tan π/4 প্লাস x/2 প্লাস c। সো যে কোনো একটা ইউজ করা যায়। এরপরে দেখো চারটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। সো শুরুটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এটা থাকলে x ইকুয়াল a tan থিটা ধরতে পারি, x ইকুয়াল a tan থিটা ধরতে পারি। x ইকুয়াল a tan থিটা ধরে প্রমাণ করা যায় 1/a tan ইনভার্স x/a। সবগুলোরই প্রমাণ তোমাদের বইয়ে আছে, একটু দেখে নিতে পারো। 1/a tan ইনভার্স x/a। এরপর dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ সাইন ইনভার্স x/a প্লাস c। খেয়াল করো আগেরটাতে কিন্তু 1/a আছে আর এটাতে কিন্তু কোনো 1/a টার্ম নাই। দেন এটা হচ্ছে dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সাইন ইনভার্স x/a প্লাস c। এরপরে ইন্টিগ্রেশন dx বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো প্রথমটাতে প্লাস ছিল, পরেরটাতে রুট ছিল। সো প্লাস থাকলে ট্যান ইনভার্স, রুট থাকলে সাইন ইনভার্স, বাট যেহেতু মাইনাস আছে এই দুইটা আবার একরকম ফর্মুলা। ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে 1/2 ln a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস c। আর dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে 1/2 ln x মাইনাস a বাই এক্স প্লাস a প্লাস c। তো এটা একটু দুইটা সূত্র অনেকটা কাছাকাছি। একটু মনে রাখার নিয়মটা হচ্ছে আমি এভাবে মনে রাখি যে dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সো যেটাতে x আগে, সো x যেহেতু আগে, সো x মাইনাস a আমার উপরে থাকবে। সো dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 1/2 ln x মাইনাস a উপরে থাকবে। আর যেটাতে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটাতে x পরে আছে, সো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে a মাইনাস এক্সটা থাকবে নিচে। সো এটা দিয়ে আমি মনে রাখি যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারে এক্স মাইনাস এটা থাকে উপরে, আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে এ মাইনাস এক্সটা থাকে নিচে। জেড ধরার কৌশল, এগুলো আসলে কোনো নিয়ম না, বাট 10.3 এর প্রথম দিকের যে ম্যাথগুলা, তো এই ম্যাথগুলা ইজিলি করার জন্য বা ইজিলি জেড ধরার জন্য জাস্ট কিছু টেকনিক। দেখো ই টু দি পাওয়ার ব্র্যাকেট মানে হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যা থাকবে, মানে ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়ালের উপরে যেটা থাকবে, পাওয়ার হিসেবে যেটা থাকবে সেটাকে আমরা জেড ধরবো। যেমন মনে করো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার অথবা ই টু দি পাওয়ার tan x, সো এক্স স্কোয়ারকে জেড ধরবো বা tan x কে জেড ধরবো। এরপরে সাইন কস ট্যান এগুলার ভিতরে যা থাকবে, যেমন সাইনের ভিতরে যদি এক্স স্কোয়ার থাকে বা কজের ভিতরে যদি এক্স স্কোয়ার থাকে অথবা ট্যানের ভিতরে যদি সাইন ইনভার্স এক্স থাকে, তো ওই ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা জেড ধরবো। এরপরে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স এগুলা পুরাটাকে ধরবো, মানে সাইন ইনভার্সের ভিতরে যা থাকে সেটা সহই পুরাটাকে আমি জেড ধরবো, কজ ইনভার্সের পুরাটাকে জেড ধরবো, ট্যান ইনভার্সের পুরাটাকে জেড ধরবো। বাট সাইন কজ ট্যানের ক্ষেত্রে ভিতরে যেটা থাকে সেটাকে জেড ধরলে আমার সুবিধা হয়। দেন এরপরে হচ্ছে লন এক্স অথবা লনের ভিতরে যা থাকে সেটাকে সহ জেড ধরবো, মানে শুধু লন এক্সকে পেলে লন এক্সকে জেড ধরবো, অথবা লনের ভিতরে যদি কিছু থাকে সেটা সহ পুরা লনকে জেড ধরবো। আর জেড ধরার সময় খেয়াল রাখবা যেটাকে জেড ধরতেছি সেটার সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে অবশ্যই সেই কনস্ট্যান্টটা সহ জেড ধরার চেষ্টা করবো, এতে করে ইজিয়ার হয়। সো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তো 0 আসে, দ্যাটস ওয়াই যেটাকে জেড ধরতেছি সেটার সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে একবারে কনস্ট্যান্ট সহ নিয়ে জেড ধরবো।
দেখো ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, সো এক্সপোনেনশিয়ালের উপরে যেটা আছে সেটাকে জেড ধরবো, তাহলে আমরা এক্স স্কোয়ারকে জেড ধরবো। সো দেখো এক্স স্কোয়ারকে যদি জেড ধরি, জেড ধরার নিয়ম হচ্ছে এমন কিছুকে জেড ধরি যাতে ডিএক্স সহ কিছু একটা পাই। সো এক্স স্কোয়ারকে যদি জেড ধরি তাহলে টোয়াইস এক্স ডিএক্স পাই, এখানে টোয়াইস এক্স নাই বাট এক্স ডিএক্স আছে, সো কোনো সমস্যা নাই, আমি এক্স ডিএক্সকে টোয়াইস এক্সটা ব্যালেন্স করে নিব। এক্স স্কোয়ারকে জেড ধরলে টোয়াইস এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড, দেন আমার যেহেতু টোয়াইস এক্স নাই সো এক্স ডিএক্স আছে, কোনো সমস্যা নাই, এক্স ডিএক্স ইকুয়াল হাফ ডিজেড। তাহলে এখন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের জায়গায় বসাবো ই টু দি পাওয়ার জেড, আর এক্স ডিএক্স এর জায়গায় বসাবো হাফ ডিজেড। সো আমার হাফটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ই টু দি পাওয়ার জেড ডিজেড। সো এখন জাস্ট ইন্টিগ্রেশন করবো, ই টু দি পাওয়ার জেডই আসবে, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা। সো হাফ ই টু দি পাওয়ার জেড প্লাস সি, দেন জেড এর জায়গায় আমরা এক্স স্কোয়ার বসাই দিব। সো মান বসাই দিলাম হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। একদমই ইজি অঙ্ক, 10.3 এর প্রথম দিকের ম্যাথগুলো একদমই ইজি, জাস্ট খালি জেড ধরাটা টেকনিকটা বুঝতে হবে। এরপরে দেখো আমি জাস্ট সবগুলা অঙ্ক একবারে তুলে নিলাম। তো প্রথম দিকের ম্যাথগুলা জাস্ট আমি জেড কিভাবে ধরতে হয় সেটা দেখাই দিব। দেখো কজ এক্স কজ সাইন এক্স ডিএক্স, বলেছিলাম যে কজের ভিতরে যেটা থাকে সেটাকে জেড ধরবো, তাহলে কজের ভিতরে আছে কি সাইন এক্স, তো সাইন এক্সকে যদি জেড ধরি তাহলে ডি জেড ইকুয়াল কজ এক্স ডিএক্স আসতেছে। সো ডি জেড ইকুয়াল কজ এক্স ডিএক্স আসলে কজ জেড ডিজেড হয়ে যায়, তো তখন আমি ইজিলি ইন্টিগ্রেশন করতে পারি। এরপরে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কজ এক্স ডিএক্স, সো এমন কিছুকে জেড ধরবো যাতে ডিজেড ইকুয়াল সামথিং ইন্টু ডিএক্স আসে। সো আমি সাইন এক্সকে জেড ধরি, তাহলে সাইন এক্সকে জেড ধরলে এটা জেড স্কোয়ার হোক, আর ডিজেড ইকুয়াল কি আসতেছে কজ এক্স ডিএক্স। সো এটা কজ এক্স ডিএক্স হয়ে ডিজেড কভার হয়ে যাচ্ছে জেড স্কোয়ার ডিজেড, তাহলে আমি জেড ধরবো সাইন এক্সকে। এরপরে ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স স্কোয়ার ডিএক্স, তো সাইনের ভিতরে যেটা আছে সেটাকে বলছিলাম জেড ধরবো, তাহলে সাইনের ভিতরে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে যদি আমি জেড ধরি তাহলে আমি টোয়াইস এক্স ডিএক্স পাই, এখানে এক্স ডিএক্স আছে সেটা ব্যালেন্স করে নিব, সমস্যা নাই, বাট এক্স স্কোয়ারকে জেড ধরলে আমার জন্য সুবিধা হয় কারণ সাইন জেড ডিজেড আসতেছে। এরপরে দেখো ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স স্কোয়ার ডিএক্স, তো সাইনের ভিতরে যেটা সাইন ট্যান কজের ভিতরে যেটা থাকে সেটাকে জেড ধরলে আমাদের সুবিধা হয়। সো সাইনের ভিতরে আছে এক্স স্কোয়ারকে জেড ধরবো, তাহলে টোয়াইস এক্স ডিএক্স পাবো, এক্স ডিএক্স আছে সমস্যা নেই, বাকিটা ব্যালেন্স হয়ে যাবে। এরপরে ই টু দি পাওয়ার এক্স ট্যান ই টু দি পাওয়ার এক্স, আবারও ট্যানের ভিতরে যেটা আছে সেটাকে জেড ধরবো, সো ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিজেড আকারে পাবো, সো আমার জেড হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এরপরে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার ট্যান এক্স ডিএক্স, তো আমি বলছিলাম যে এক্সপোনেনশিয়ালের উপরে পাওয়ার হিসেবে যেটা থাকে সেটাকে জেড ধরলে সুবিধা হয়। সো সিম্পলি দেখো ট্যান এক্সকে যদি জেড ধরি সেক স্কোয়ার এক্স ডিএক্স আসবে, সো ই টু দি পাওয়ার জেড ডিজেড অটোমেটিক্যালি চলে আসবে। আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কোনটাকে জেড ধরতে হয়, বাকিটা তোমরা ইজিলি পারবা। সো কাকে কাকে জেড ধরবো এগুলো একটু পজ করে তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে দেখো 1/x স্কোয়ার সাইন 1/x, তো সাইনের ভিতরেরটাকে যদি জেড ধরি সো 1/x হচ্ছে x টু দি পাওয়ার -1, তো ডিফারেন্সিয়েট করলে আসে কি মাইনাস এক্স টু দি পাওয়ার -2, সো মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স আসবে, সো আমার ব্যালেন্স হয়ে যাবে 1/xকে জেড ধরবো। এরপরে দেখো ইন্টিগ্রেশন কজ রুট ওভার এক্স বাই রুট ওভার এক্স, সো কজের ভিতরেরটাকে যদি জেড ধরি রুট এক্সকে যদি জেড ধরি তাহলে 1/2 রুট এক্স ডিএক্স আসবে। সো দেখো আমার 1/√x ইন্টু ডিএক্স রেডি করাই আছে, সো আমার জাস্ট 2টা ব্যালেন্স করা লাগবে, তাহলে আমি জেড ধরবো রুট ওভার এক্সকে। এরপরে দেখো এক্স স্কোয়ার ডিএক্স বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, সো এমন কিছুকে জেড ধরা লাগবে যাতে আমার এক্স স্কোয়ার ডিএক্স আসে। সো আমি যদি এখানে এক্স কিউব রাখতে পারি, এক্স টু দি পাওয়ার 6কে এক্স কিউব হোল স্কোয়ার লিখতে পারি, এক্স কিউব হোল স্কোয়ার লিখতে পারলে আমার এক্স কিউবকে জেড ধরা যায়, অ্যান্ড এক্স কিউবকে জেড ধরলে এক্স কিউবকে যদি জেড ধরি তাহলে থ্রাইস এক্স স্কোয়ার পাই, সো আমার এক্স স্কোয়ার ডিএক্স আসবে উপরে, দেন আমি ইজিলি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। দেখো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, সো 1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার লিখলাম, সো দ্যাট আমি এক্স কিউবকে জেড ধরতে পারি, আর এক্স কিউবকে যদি জেড ধরি তাহলে ডিজেড ইকুয়াল আসবে থ্রাইস এক্স স্কোয়ার, সো আমার এক্স স্কোয়ার ডিএক্স উপরেরটা তো মিলেই যাইতেছে, আর নিচে আসতেছে উপরে আসতেছে ডিজেড, নিচে আসতেছে 1 মাইনাস জেড স্কোয়ার, সো এটা তখন ফর্মুলা পড়বে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের যে ফর্মুলা আমি একটু আগে দেখিয়েছিলাম সেই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। এরপরে দেখো tan টু দি পাওয়ার 4x sec স্কোয়ার এক্স ডিএক্স, সো আমি যদি tan x কে জেড ধরি তাহলে জেড টু দি পাওয়ার 4 আসবে, আর ডিজেড ইকুয়াল sec স্কোয়ার এক্স ডিএক্স চলে আসবে, সো আমার বানানোই আছে, জাস্ট আমি জেড টু দি পাওয়ার tan x কে জেড ধরবো। এরপরেরটা দেখো নিচে আছে 1 প্লাস 2 cos x উপরে sin x dx,
সো 1 প্লাস 2 cos x কে যদি z ধরি, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, 2 cos x, সো এটা থেকে মাইনাস 2 sin x আসবে, বাট মাইনাস 2 তো আমার কোনো সমস্যা নাই, sin x dx যেহেতু আসবে, সো আমি নিচের পুরাটাকে z ধরতে পারি। এরপরে দেখো ইন্টিগ্রেশন cos কিউব x রুট ওভার sin x dx। তো আমি রুট ওভার sin x dx, আমি তো ভিতরেরটাকে অবশ্যই বাইরে এনে dx এর সাথে মিলাইতে পারবো না, সো আমার যদি মিলাইতে হয় cos x dx মিলাইতে হবে। সো cos x dx যদি আমি মিলাইতে চাই তাহলে একটা cos স্কোয়ার x থাকে, সো cos স্কোয়ার x কে 1 মাইনাস sin স্কোয়ার x বানাবো, আর cos x dx তো আমার sin x কে z ধরলেই চলে আসবে। দেন দেখো 1 মাইনাস sin স্কোয়ার x রুট ওভার sin x, সো আমি sin x কে যদি z ধরি সবগুলা sin z এ চলে যাবে, অ্যান্ড এটা হচ্ছে dz ইকুয়াল cos x dx আসবে। সো দেন আমি ইজিলি ইন্টিগ্রেশন z মানে z টু দি পাওয়ার n এর কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। দেন আমার sin x কে z ধরলে cos x dx ইকুয়াল dz আসতেছে, সো cos x dx ইকুয়াল dz, আর এটা হবে 1 মাইনাস z স্কোয়ার ইন্টু রুট z। সো দেন গুণ করে দিই, সিম্পলি গুণ করে দিলে z টু দি পাওয়ার হাফ মাইনাস z টু দি পাওয়ার 5/2 dz। সো এখন x টু দি পাওয়ার n এর ফর্মুলা z টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস, এখানে মাইনাস হবে সরি, মাইনাস z টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। বাকিটা জাস্ট সিম্পল একটু ক্যালকুলেশন করে z এর মানটা শেষে বসায় দিবা। এরপরে দেখো আবার আগের মতোই z ধরবো ই টু দি পাওয়ার sin x, সো ই টু দি এক্সপোনেনশিয়ালের উপরে পাওয়ার হিসেবে যেটা আছে সেটাকে z ধরবো, তাহলে sin x কে z ধরলে cos x dx পাবো, এরপর ইন্টিগ্রেশন জাস্ট ই টু দি পাওয়ার z এর। এরপরে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার টোয়াইস x, সো নিচে আমি যদি ই টু দি পাওয়ার x কে z ধরি তাহলে ই টু দি পাওয়ার x dx ই আসবে, সো এটা কভার হয়ে যাবে, সো আমার dz বাই 1 প্লাস z স্কোয়ার আসবে, দ্যাট ইজ আমার ওই যে tan ইনভার্স z এর ফর্মুলা। সো dz বাই 1 প্লাস z স্কোয়ার, মনে করে দেখো a স্কোয়ার প্লাস x স্কোয়ারের ফর্মুলার মতো, সো 1 বাই a, যেহেতু a তো 1, সো 1 বাই a tan ইনভার্স x এর জায়গায় tan ইনভার্স z, অ্যান্ড দেন z এর মানটা বসাই দিবা ই টু দি পাওয়ার x। এরপরেরটা দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার থ্রাইস x dx বাই ই টু দি পাওয়ার থ্রাইস x মাইনাস 1, সো নিচে ই টু দি পাওয়ার থ্রাইস x কে ই টু দি পাওয়ার থ্রাইস x কে যদি z ধরি তাহলে অবশ্যই ই টু দি পাওয়ার থ্রাইস x dx পাবো, বাট যেহেতু বলছি যে যখন কোনো একটা কিছুকে আমি z ধরতেছি তার সাথে যে কনস্ট্যান্টটা থাকে তাকে সহ z ধরলে আমার জন্য সুবিধা হয়, সো ই টু দি পাওয়ার থ্রাইস x মাইনাস 1 পুরাটাকে যদি z ধরি তাহলে 1টা তো 0 হয়ে যাবে, কোনো সমস্যা নাই, সো ই টু দি পাওয়ার থ্রাইস x মাইনাস 1 ইকুয়াল আমার z। দেন এটা dz বাই z আসবে, সো লন ই টু দি পাওয়ার থ্রাইস x মাইনাস 1 প্লাস c। এরপরে দেখো ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x, আর নিচে আছে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, সো নিচের পুরাটাকে যদি আমি z ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, সো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x, মাইনাসের জন্য এখানে একটা মাইনাস আসবে, সো ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x, সো পুরাটাই মিলে গেল, ঠিক আছে। নিচেরটাকে যদি আমি z ধরি উপরেরটা আসে, আর এটাকে এভাবে না করে z ধরে না করে এভাবেও চিন্তা করা যায় যে আমি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু উপরেরটা পাই, সো অ্যান্সার হবে লন ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস c। সো এটা z না ধরেই দেখালাম যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু উপরেরটা পাচ্ছি, সো লন ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস c। এরপরে দেখো তিনটা ম্যাথ কাছাকাছি তাই একসাথে দেখাচ্ছি। প্রথমটা দেখো 1 বাই ই টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু dx, তো এখানে আমি যদি ই টু দি পাওয়ার x প্লাস 1কে z ধরি তাহলে আমার উপরের সাথে মিলতেছে না, কারণ ই টু দি পাওয়ার x প্লাস 1কে z ধরলে বা ই টু দি পাওয়ার x কে z ধরলে ই টু দি পাওয়ার x dx আসবে, সো আমার প্রথমে যেটা করতে হবে উপরে এবং নিচে আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস x বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x আসবে, সো দেন আমি নিচেরটাকে z ধরলে উপরেরটার সাথে মিলে যাবে, সো আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে জেড ধরলাম, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স আসলো ইকুয়াল ডিজেড, দেন যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স আমার মাইনাস ডিজেড, সো এটাকে এইভাবে লিখলাম, দেন মাইনাস ডিজেড বাই জেড দ্যাট ইজ মাইনাস বাইরে চলে আসবে লন জেড প্লাস সি, অ্যান্ড জেড এর মানটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ধরছি, সো এটা জাস্ট এখানে বসাই দিবা। আর এই ম্যাথটাও একদমই সেম, এখানে উপরে এবং নিচে যদি আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দিই তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 আসতেছে, সো দেন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1কে আমি জেড ধরতে পারি, অথবা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 উপরে ই টু দি পাওয়ার এক্স থাকলে আমি নিচেরটাকে লন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স একবারে লিখতে পারি। সো এখন দেখো ই টু দি পাওয়ার এক্স দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম, নিচেরটার ডেরিভেটিভ উপরেরটা, দেখো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স আর 1কে ডিফারেন্সিয়েট করলে 0, সো আমি বলতে পারি যে অ্যান্সার হবে লন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। জেড না ধরেও এটা করা যায়, এটাও করা যেত, বাট সুবিধার জন্য প্রথম দিকে জেড ধরে করাই ভালো। এরপরে এটা দেখো ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স,
তো আমি নিচে যদি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে জেড ধরি আমার কোনো লাভ হয় না, কারণ উপরে আমার শুধু ডিএক্স আছে। সো ডিএক্সের সাথে আমার কিছু একটা থাকতে হবে, তাই উপরে এবং নিচে আমি ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে দিব, ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে দিব। এরপরে দেখো ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলে কি সুবিধা হয়, এদিকে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স আসে আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, সো শুধু 1 থাকতেছে। তো ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1 আসলো, দেন এই ই টু দি পাওয়ার এক্সকে যদি আমি জেড ধরি উপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মিলে যাচ্ছে আর নিচে আসতেছে 1/z² + 1। তো ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরে আমার এখানে আসলো dz/z² + 1, দ্যাট ইজ আমার x² + s² এর ফর্মুলা। সো এটা জাস্ট হবে tan ইনভার্স z। সো মান বসাই দিলাম tan ইনভার্স z + c tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স + c, এটাই হবে অ্যান্সার। তো প্রত্যেকটা ম্যাথই আমি চেষ্টা করি যে ডিএক্স এর সাথে কিছু একটা আনার জন্য চেষ্টা করি, যাতে আমার নিচে জেড ধরার জন্য সুবিধা হয়। এছাড়া আমি আসলে প্রথমেই যদি আমি জেড ধরার চিন্তা করি তাহলে আমার উপরের সাথে আসলে মিলবে না। পরের ম্যাথটা দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই √3 - 4 ই টু দি পাওয়ার টোয়াইস এক্স। তো এখানে জেড ধরতে ধরতে অনেকেই মনে করে যে এখানে 3 - 4 ই টু দি পাওয়ার টোয়াইস এক্স পুরাটাকে জেড ধরি তাহলে তো সুবিধা হয়, কিন্তু খেয়াল রাখবা যে তাকেই জেড ধরবো যেটাকে জেড ধরলে আমার ডিজেড ইকুয়াল ডিএক্স ইন্টু সামথিং মিলে যাবে। সো এখন যদি আমি এই পুরাটাকে জেড ধরি, দেখো ই টু দি পাওয়ার টোয়াইস এক্স এর ডিফারেন্সিয়েশন কিন্তু ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, সো আমার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর সাথে কিন্তু সেটা মিলবে না। সো আমার শুধু ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরতে হবে, এখানে কিছুই করার নাই, 3 - 4 z² আসবে। তাহলে দেখো dz/√3 - 4 z² আসলো। তো এখন আমি দেখি, এটা তো অ্যাকচুয়ালি আমার কোনো ফর্মুলার সাথে মিলতেছে না আপাত দৃষ্টিতে, বাট মিলবে। দেখো √² - x² এই টাইপের কিছু একটা মিলানো যায়। সো √² - x² মিলাইতে হলে আমাকে এখান থেকে 4 কমন নিয়ে 4 × 3/4 - z² বানাতে হবে, দেন আমরা ওই ভিতরে যে টার্মটা আসবে সেটা বাইরে নিয়ে আসবো, দেন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সো দেখো 4টা কমন নিলাম, অলওয়েজ মনে রাখবা x² z² ভ্যারিয়েবলের সাথে যে কোএফিসিয়েন্ট সেটা 1 রাখতে হবে। সো 4টাকে কমন নিয়ে আসলাম, 3/4 - z², কনস্ট্যান্ট তো আমার যা কিছু তাই যা ইচ্ছা তাই হতে পারে। সো 4 × 3/4 - z², সো √4, সো হাফটা বাইরে চলে আসলো, অ্যান্ড দেন 3/4 √3/2 হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস z², যেহেতু আমার a² - x² ফর্মেটে সাজাইতে হবে। সো √3/2 হোল স্কোয়ার মাইনাস z²। সো এখন আমি dx/√a² - x² এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সো দেখো dz/√a² - z², সো √a² - x² এর ফর্মুলা কি, সাইন ইনভার্স x/a। সো হাফ তো বাইরে থাকলো, সাইন ইনভার্স z/a √3/2, সো 2টা উপরে উঠে গেল, 2z/√3, z এর মানটা বসাই দিলাম ই টু দি পাওয়ার এক্স। সো হাফ সাইন ইনভার্স 2 ই টু দি পাওয়ার এক্স বাই √3 + c। এরপরে দেখো উপরে আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + x, সো ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর নিচে আছে cos² x ই টু দি পাওয়ার এক্স। সো cos² এর ভিতরেরটা অবশ্যই জেড ধরবো, সো এক্স ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলে ইউভি করে আমি উপরেরটা ইন্টু ডিএক্স পাবো। এবার খেয়াল করো cos² z, সো 1/cos² z দ্যাট ইজ sec² z, আর উপরেরটা পুরোটা কিন্তু চলে আসলো ডিজেড। দেখো sec² z এর ফর্মুলা আমরা জানি, sec² z কে ইন্টিগ্রেট করলে পাবো tan z, তো tan z এর জায়গায় x ই টু দি পাওয়ার এক্সটা জাস্ট বসাই দিলাম, tan x ই টু দি পাওয়ার এক্স + c। এরপরে দেখো ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ডিএক্স আছে, সো আমি নিচে অবশ্যই ই টু দি পাওয়ার টোয়াইস এক্সকে ধরবো, যেহেতু ই টু দি পাওয়ার এক্সকে যেটা থাকে ডিফারেন্সিয়েশন করলেও সেটাই পাই। সো 1 + ই টু দি পাওয়ার 4x, ই টু দি পাওয়ার টোয়াইস এক্সকে যদি জেড ধরি তাহলে 1 + z² আসবে, উপরে আসবে ডিজেড, দেন হচ্ছে tan ইনভার্স z এর ফর্মুলা। সো ই টু দি পাওয়ার টোয়াইস এক্সকে জেড ধরলে 2 ই টু দি পাওয়ার টোয়াইস এক্স আসে, 2টা ব্যালেন্স করে নিলাম, হাফ ডিজেড ইকুয়াল ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ডিএক্স, দেন এখানে মান বসাই দিলাম হাফ ইন্টিগ্রেশন dz/1 + z² দ্যাট ইজ tan ইনভার্স z + c। এরপরে জাস্ট জেড এর মানটা বসাই দিবা। এরপরের ম্যাথটা দেখো একদম রেডি ম্যাথ, জাস্ট হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ln x কে যদি জেড ধরি তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ইন্টু ডিএক্স পাবো, সো ইন্টিগ্রেশন জেড ডিজেড। আমি আর দেখালাম না এটা। এরপরে দেখো তিনের গুলাও সব একই রকম, জাস্ট জেড ধরতে হবে। তো সাইন ইনভার্স ট্যান ইনভার্স সাইন ইনভার্স ট্যান ইনভার্স এরকম আছে। সো সাইন ইনভার্স ট্যান ইনভার্স থাকলে আমরা বলছি যে সাইন ইনভার্স পুরাটা, সাইন ইনভার্সের ভিতরে যা থাকে ওটা সহ পুরাটা ধরবো। সো এখানে ট্যান সাইন ইনভার্স এক্স, সো আমার সাইন ইনভার্স এক্সকে জেড ধরতে হবে। আবার এভাবেও চিন্তা করতে পারি যে ট্যানের ভিতরে যেটা আছে সেটাকে জেড ধরবো।
সাইন ইনভার্স এক্সকে জেড ধরলে দেখো সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/√1 - x² ইন্টু ডিএক্স আসবে, আর এটা হয়ে যাবে tan z। সো ইন্টিগ্রেশন tan z এর ফর্মুলা পড়বে। তারপর একটা দেখো, যেহেতু নিচে tan ইনভার্স এক্স আছে সেটা কোনো সমস্যা নাই, tan ইনভার্স এক্সকে জেড ধরলে 1/1 + x² ইন্টু ডিএক্স পাবো, সো 1/z dz। এরপর একটা দেখো, ইন্টিগ্রেশন 2x সাইন ইনভার্স x², নিচে √1 - x⁴, অনেক গ্যাঞ্জাম, বাট আমার জাস্ট সাইন ইনভার্স x², আমি যেটা সাইন ইনভার্স আছে, সো সাইন ইনভার্স ভিতরেরটা সহ যদি আমি ধরি তাহলে আমি কি পাচ্ছি 1/√1 - x² এর হোল স্কোয়ার 1 - x⁴, আর যেহেতু এটা x না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে পাই 2x, সো পুরাটা মিলে যাবে সাইন ইনভার্স x² জেড ধরলে। তারপর একটা দেখো, tan ইনভার্স এক্সকে জেড ধরলে 1/1 + x² dx আসবে, বাট tan ইনভার্স এক্সের সাথে তো 3 আছে, সো tan ইনভার্স x + 3 পুরাটাকে যদি ধরি, কনস্ট্যান্ট তো আমার কোনো ঝামেলা করে না, সো tan ইনভার্স x + 3 কে ধরবো, তাহলে 1/√z dz এরকম একটা টার্ম আসবে 6। সো যেহেতু ইনভার্স আছে অবশ্যই ইনভার্সকে ধরবো, tan ইনভার্স x³ পুরাটাকে z ধরবো, তাহলে আমরা পাবো 1/1 + x⁶। আর যেহেতু x³ x না, সো x³ আবার ডিফারেন্সিয়েট করলে x² থ্রাইস x² পাবো, বাকিটা ব্যালেন্স করব। এরপরে দেখো tan ইনভার্স x³ কে z ধরলাম, তাহলে x³ যেহেতু 1/1 + x³ হোল স্কোয়ার, সো 1/1 + x⁶, x³ যেহেতু x না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে 3x² ইন্টু ডিএক্স ইকুয়াল dz। তাহলে আমার এখানে আছে কি x²/1 + x⁶, সো এইটুকুকে ব্যালেন্স করলাম যে x²/1 + x⁶ ডিএক্স ইকুয়াল 1/3 dz। সো এই 3টা যেহেতু বেশি আসছে, সো 3টা এখানে নিচে নামায় আনলাম, সো 1/3 dz আমার জাস্ট এই x²/1 + x⁶ ইন্টু ডিএক্স এর পরিবর্তে বসবে, আর tan ইনভার্স x³ এর জায়গায় জাস্ট z বসবে, সো 1/3 ইন্টিগ্রেশন z dz। সো জেড এর ফর্মুলা তো আমরা জানি, ইন্টিগ্রেশন জেড বা ইন্টিগ্রেশন এক্স এর ফর্মুলা, সো z⁴ 1 + 1/1 + 1 1/3 z² + c, সো আসতেছে 1/6 tan ইনভার্স x³ জেড এর মানটা বসাই দিলাম, tan ইনভার্স x³ হোল স্কোয়ার + c। এরপরে দেখো আবারও জেড ধরবো কাকে সেটাই দেখতেছি, সো dx/√sin ইনভার্স x, সাইন ইনভার্স x যেখানেই থাকুক সাইন ইনভার্স x কে জেড ধরবো, সো সাইন ইনভার্স এক্সকে জেড ধরলে 1/√1 - x² dx আসবে, আর এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 1/√z, সো 1/√z z⁻⁻½ + 1/−1 + 1। এরপরে দেখো আবারও ইনভার্সের পুরাটাকে ধরবো, সো সেক ইনভার্স এক্সকে জেড ধরলে 1/x√x² - 1 ইন্টু ডিএক্স পাবো dz, আর এটা হয়ে যাবে z⁴। তারপর একটা দেখো, এক্সপোনেনশিয়ালের উপরে পাওয়ার হিসেবে যেটা থাকে এভাবেও চিন্তা করতে পারো, অথবা ইনভার্স হিসেবে আছে, সো সাইন ইনভার্স এক্সকে ধরবো, সাইন ইনভার্স এক্সকে জেড ধরলে 1/√1 - x² dx মিলে যাবে, আর এটা হয়ে যাবে e⁻z। এরপরে দেখো e⁻a tan ইনভার্স এক্স, সো এক্সপোনেনশিয়ালের উপর পাওয়ার হিসেবে যেটা থাকে পুরাটাকে ধরি, সো শুধু tan ইনভার্স এক্সকে ধরবো না, আমরা a tan ইনভার্স এক্সকে জেড ধরবো, তাহলে a ইন্টু 1/1 + x² dx পাবো, এটা ব্যালেন্স করে নিব, আর এখানে আসবে e⁻z। সো দেখো z = a tan ইনভার্স x, dz = a ইন্টু 1/1 + x² dx, বাট আমার মিলাইতে হবে কি 1/1 + x² ইন্টু dx, সো ওইটাই মিলাইলাম 1/a ইন্টু dz, সো 1/a ইন্টিগ্রেশন e⁻z dz, সো 1/a e⁻z + c থাকবে, z এর মানটা জাস্ট বসাই দিবা। তো আমরা 3 পর্যন্ত শেষ করলাম 10.3 এর, এবং এটা হচ্ছে পার্ট 1। সো পার্ট 2 এর ভিডিওতে 10.3 এর পার্ট 2 এর ভিডিওতে আমরা আবার ইনশাল্লাহ 4 থেকে শুরু করব। সো আশা করি তোমরা সাথেই থাকবে। ধন্যবাদ।